পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতাদের যোগদান, সমাধি সম্পন্ন। পদত্যাগ ও এনসিপিতে যোগদানের এখনও সিদ্ধান্ত নেননি উপদেষ্টা আসিফ, ব্যক্তিগত সম্পদের তথ্য দিতে প্রস্তুত। সংসদের মেয়াদ 5 বছরই চায় জামায়াত, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে মত, ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক। ভারত পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি, নতুন কিছু নয় মন্তব্য ট্রাম্পের, আন্তর্জাতিক তদন্ত চায় ইসলামাবাদ। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো পোপ ফ্রান্সিসকে। তিনি সারা জীবন যে বিশ্ব ভ্রাতৃত্ব ও ঐক্যের ডাক দিয়েছিলেন, সেই ডাকে সাড়া দিয়ে তার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ বিশ্ব নেতারা। ভ্যাটিকান এবং রোমে ছিল 4 লক্ষাধিক জনতার উপস্থিতি। পরে পোপ ফ্রান্সিসের শেষ ইচ্ছা অনুযায়ী ভ্যাটিকানের বাইরে রোমে তাকে সমাহিত করা হয়। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগদানের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ব্যক্তিগত সম্পদে তথ্য প্রকাশের প্রস্তুতি আছে তার। নূর হোসেনের রিপোর্ট। প্রায় 20 বছর পর অনুষ্ঠিত হলো পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষা। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। জানান, এতদিন ক্ষমতাসীনদের তালিকা থেকে নিয়োগ দিত ফাউন্ডেশন। মেধাভিত্তিক নিয়োগের জায়গা থেকেই তো এই গণঅভ্যুত্থান এবং ম্যারিটোক্রেসিটাকেই সবার আগে স্থান দিতে হবে। সুতরাং রিটেন কিংবা ভাইবাতে কোথাও কোনো প্রকার অনিয়ম যেন না হয়, এটা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি। এ সময় উপদেষ্টা তার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে প্রশ্নের জবাব দেন। বলেন, ব্যক্তিগত সম্পদের হিসেবও প্রস্তুত রেখেছেন তিনি। নিউজটা কতটুকু ক্রেডিবল, এই কোশ্চেনটা আমার আপনাদের কাছে থাকবে, কারণ সেখানে কোনো সোর্স নেই, ব্যক্তি সাক্ষ্য নেই, কোনো ক্রেডিবল নেই। সেখানে জানা গেছে বলা আছে মনে হয় 7-8 বার জানা গেছে, এবং সেটা ফলো করে প্রচার করা হয়েছে। বহিরাগত কোনো জায়গা থেকে এই লেখাটা দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা প্রচার করার জন্য। দুদককে অনুরোধ করেছি তদন্ত করার জন্য, এবং ইতিমধ্যেই দুদক তদন্ত কার্যক্রম শুরু করেছে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে যে হিসাব আছে সেটাও আমি চিন্তা করেছি যে এই দায়িত্ব থেকে যাওয়ার পরে হিসাবটা দিব, কিন্তু চাইলে এখনো দিতে পারি। নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগদানের বিষয়ে জানতে চান গণমাধ্যম কর্মীরা। এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব, কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে। যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই করেছে, তো সেখানে আগ্রহটা তো আছে। হাটবাজার ইজারা দেয়া নিয়ে উত্তর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা হচ্ছে বলেও জানান আসিফ মাহমুদ। আমাদের উত্তরের প্রশাসক ওনাকে এটা পুনর্বিবেচনা করার জন্য। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে দ্বিধা দ্বন্দ্বের অবসান চায় জনগণ মন্তব্য করে ডিসেম্বর টু জুন নয়, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদের মিথ্যা মামলায় 60 লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা 24-এর গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করছে। দুর্নীতি ও পাচারের টাকা দিয়ে দেশে অনবরত অস্থিরতা তৈরির চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেও মন্তব্য রুহুল কবির রিজভীর। এ সময় তিনি ফ্যাসিবাদের দোসর ও ফ্যাসিবাদকে যারা প্রলম্বিত করেছে তাদের সবার দ্রুত বিচারের দাবি জানান। ফ্যাসিবাদের আমলে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিও জানান রিজভী। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটিকে পুনঃপ্রবর্তন করবেন ডক্টর ইউনূস সাহেব, এটাই জনগণের প্রত্যাশা। কেন এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন মানুষের হৃদয়কে? পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন, এর মধ্যে দোল খাচ্ছে কেন? এটা সুস্পষ্ট করুন। আর 60 লক্ষ মামলা, আমি জানি না যে আমাদের মামলা প্রত্যাহার হয়েছে কিনা। প্রায় উকিল খবর দেয় কালকে কিন্তু আসবেন, আজকে একটা মামলা উঠতে পারে। কেন আজকে আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস কোর্টের বারান্দায় আমাদেরকে লেফট রাইট করতে হয়েছে?
একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। জাতীয় ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবনায় সম্মত জামায়াতে ইসলামী। তবে রাষ্ট্রপতির মেয়াদকাল ইস্যুতে কমিশনের প্রস্তাবে দ্বিমত জানিয়েছে দলটি। জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা জানান জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনায় শনিবার জামায়াতের সাথে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, রাষ্ট্র সংস্কারে আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর সাথে। বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ শোধ করার সুযোগ কাজে লাগাতে চায় কমিশন। যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়। প্রায় 5.5 ঘন্টার বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহের বলেন, সংখ্যানুপাতিক নির্বাচনের সুপারিশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে নির্বাচন দুর্নীতি মুক্ত হবে। প্রধানমন্ত্রী দুইবারের বেশি একই পদে থাকতে পারবেন না। এর মানে হচ্ছে কোনো প্রধানমন্ত্রী কনজিউটিভ 10 ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না। আর্টিকেল 70 যেটা আছে সেখানে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট সহকারে ওনাদের প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ 4 বছর হবে, প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর হবে। আমরা বলেছি যে এটা ঠিক হবে না, সংসদের মেয়াদ 5 বছর থাকবে এবং প্রেসিডেন্টের বয়সও মেয়াদও 5 বছর থাকবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাইক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত হয়েছি। এছাড়া জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক সংবিধানে বহুত্ববাদ অন্তর্ভুক্তির বিষয়ে বিরোধিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে যেসব বিষয় এখনো ঐকমত্য হয়নি সেগুলো নিয়ে আবারও কমিশনের সাথে আলোচনা হবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। তীব্র গরমে নাকাল সারা দেশের মানুষ। কয়েকদিন ধরে চলা এই তাপপ্রবাহে সবচেয়ে বেশি ভুগছেন শিশু ও বৃদ্ধরা। গরমের প্রভাবে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। ঘরের বাইরে বের হলে ছাতা ব্যবহারের পাশাপাশি প্রচুর পানি পানের পরামর্শ বিশেষজ্ঞদের, জানাচ্ছেন সাদরিনা খন্দকার। বৈশাখের প্রখর রোদে জনজীবন প্রায় অচল। কাকফাটা রোদে পুড়ছে রাজপথ। নেই বৃষ্টির দেখা। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত দাবদাহে অতিষ্ঠ মানুষ। জীবন অনেক অতিষ্ঠ হয়ে পড়তেছে। এই গরম সহ্য করা যাচ্ছে না। বৃষ্টি বাদলও নাই যে গরমটা একটু হবে, এটাই আসলে গরমে তো আর মানুষ টিকতে পারতেছে না। এইভাবে গরম লাগছে, বেশি গাড়ি চালানো যাচ্ছে না, তাপমাত্রা বেশি, এই কারণে গাড়ি চালানো কষ্ট হয়েছে। আমরা এই গরম উপেক্ষা করে জনগণের সেবায় নিয়োজিত আছি। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি ভুগছেন এই অসহনীয় গরমে। গরমে এই যে জ্বর, ঠান্ডা, বমি, এর লেগে হাসপাতালে আনছি। হালকা জ্বর ছিল, বেশি না। এই হালকা জ্বরও দেখতেছি যে খিঁচুনি উঠতেছে, মাঝে মাঝে কেঁপে উঠতেছে। তীব্র গরমে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। তাপপ্রবাহের কারণে নিউমোনিয়া, ডায়রিয়া, ডিহাইড্রেশন সহ নানা সমস্যায় রোগী বাড়ছে। বিশেষ প্রয়োজন ছাড়া না যাই বলা যেতে হলে অবশ্যই সাদা ব্যবহার করতে হবে। আর পানি সঙ্গেই রাখতে হবে, পানির পরিমাণ বেশি খেতে হবে, বিশুদ্ধ পানি। তবে 2-1 দিনের মধ্যে মৃদু থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সারা দেশে, জানান আবহাওয়া অধিদপ্তর। বিকাল বা রাতের প্রথম প্রহরের দিকে যে একটা কালবৈশাখীর যে একটা সম্ভাবনা থাকে সেরকম আবহাওয়া আমরা পেতে যাচ্ছি এবং এটা সারা দেশব্যাপী যেহেতু পেতে যাচ্ছি, তখন এই যে তাপমাত্রার পরিমাণটা আছে এটা কমে যাবে, অর্থাৎ আগামীকালকে থেকে কমে যাবে। তবে আগামী পরশুদিন থেকে একটু বেশি কমবে এবং এই কমার ধারাটা আরও কিছুদিন অব্যাহত থাকবে। ফলে মানুষের যে একটা এখন অস্বস্তিতে অবস্থায় আছে সেই অস্বস্তি থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র গরমে বাড়তি সতর্কতা না নিলে বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকি। এজন্য বিশেষ প্রয়োজনে শিশু ও বৃদ্ধদের বাইরে বের না হওয়া সহ বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। জ্বালানি সংকটে লোডশেডিং থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব নয় জানিয়ে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, লোডশেডিং সহনীয় পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা থাকবে।
সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে সেমিনারে গ্রাম ও শহরে সমান হারে লোডশেডিং করার কথা বলেন তিনি। জ্বালানি বিশেষজ্ঞরা এলএনজি আমদানি হ্রাস করতে গ্যাসের নতুন কূপ অনুসন্ধানে জোর দেন। সেলিম মালিকের রিপোর্ট। দেশে চলমান জ্বালানি সংকটের কারণ এবং উত্তরণের উপায় জানতে এই সেমিনারের আয়োজন করে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন এফইআরবি। এতে জ্বালানি বিশেষজ্ঞরা জানান, ভুল নীতিতে চলছে দেশের জ্বালানি খাত। সংকট সমাধানে গ্যাস উত্তোলনের কাজ 3 গুণ বাড়াতে হবে। গ্যাস উন্নয়নের তহবিলের টাকা ব্যয় হয় না। 2022 সালের স্ট্যাটিস্টিকে দেখা গেল যে 65% টাকা গ্যাস উন্নয়নের তহবিলে ব্যয় হয়নি। 35% ব্যয় হয়েছে বিদেশি কোম্পানির বিল দিতে। 3 থেকে 5 বছর মেয়াদী একটি আপনার আর্থিক রিকভারি প্ল্যান, অর্থনীতি একটি রিকভারি প্ল্যান আপনারা গ্রহণ করুন। অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা জানান, লোডশেডিং এর হার কমলেও এ থেকে সহসাই পুরোপুরি মুক্তি মিলবে না। উৎপাদন ছিল 16,365 মেগাওয়াট, তার মধ্যে লোডশেডিং হচ্ছে 139 মেগাওয়াট। তো এখন সবাই বলছে যে লোডশেডিং এ ভয়াবহ অবস্থা হয়ে গেছে। আমাদের বিদ্যুতেরা সবই খারাপ, কিন্তু এরা কিন্তু চেষ্টা করতেছে। প্রতিবেশী দেশে জ্বালানির দাম তুলনামূলক বেশি থাকায় দেশে দাম কমানো যাচ্ছে না বলেও জানান তিনি। What is the efficient pricing rule? Price is equal to marginal cost. যে আপনি মার্জিনে যে সর্বশেষ যে উৎপাদন ব্যয় কিংবা যে আমদানি ব্যয় সেটাই আপনার। উপদেষ্টা বলেন, সঞ্চালন লাইনে লিকেজ মেরামত করায় আগামী জুনের মধ্যে সিস্টেম লস 50% পর্যন্ত কমে আসবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় সমাবেশ করেছে সুন্নি আন্দোলনে যুক্ত সংগঠন আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ। এ সময় প্রেস ক্লাবের আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলের আধিপত্য এখন আর শুধুমাত্র মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, দক্ষিণ এশিয়াতেও এর প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। ভারতের মোদি সরকার দক্ষিণ এশিয়ায় ইসরায়েলি ধাঁচের আধিপত্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। এর অংশ হিসেবে সম্প্রতি ভারতের লোকসভায় মুসলিম বিরোধী ও অসাংবিধানিক ওয়াকফ বিল পাশ হয়েছে। একে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান তারা। বলেন, পতিত স্বৈরাচার সরকার রোহিঙ্গা সংকট নিয়ে ব্যবসা করেছে, কোনো বাস্তবসম্মত সমাধান করেনি। যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল চলাচল 2 ঘন্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। বিকেল 5:10 হঠাৎ মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনের কাউন্টারে দেখা যায় নেটওয়ার্ক সমস্যার কারণে টিকিট কাউন্টার বন্ধ আছে। স্টেশন থেকে কোনো যাত্রী বেরো হতে পারছেন না। অন্য স্টেশনে যাত্রীদের প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হয়নি। এতে রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। স্টেশনে দায়িত্বরত মেট্রো কর্মীরা জানান, নেটওয়ার্ক সমস্যার কারণে সাময়িক বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। ডিএমটিসিএল সূত্র বলছে, বিজয় সরণি সাব স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শাহবাগ থেকে শেওড়াপাড়া অংশে মেট্রো চলাচল শুরুতে বন্ধ হয়, পরে পুরো পথেই চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিবন্ধীদের অধিকার আদায়ের পথে এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ই সবচেয়ে বড় বাধা বলে অভিযোগ করেছে ডিসেবিলিটি রাইটস ওয়াচ, DRW এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, TIB। প্রতিবন্ধী নাগরিকদের আইনি অধিকার সুরক্ষা নিশ্চিত ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এমন অভিযোগ করেন। শনিবার রাজধানীতে DRW এবং TIB যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। বক্তারা জানান, গত বছরের নভেম্বরে 2 তারিখ প্রতিবন্ধীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে। সেখানে তাদের দাবির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি নির্দেশনা দেন, কিন্তু এতদিনে সেই নির্দেশনার একটিও বাস্তবায়ন হয়নি বলে জানান তারা। সরকারের বিষয়ভিত্তিক 47টি মন্ত্রণালয় ও বিভাগ থাকলেও প্রতিবন্ধীদের বিভিন্ন বিষয় নিয়ে শুধুমাত্র সমাজ কল্যাণ মন্ত্রণালয়ই কাজ করে উল্লেখ করে তারা বলেন, শিক্ষা বা ক্রীড়ার মতো কাজও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হাস্যকর। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নতির ইঙ্গিতে বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 43 সেন্ট বেড়ে দাঁড়ায় $66.89।
তবে সাপ্তাহিক হিসেবে এই তেলের দাম 1.4% কমেছে। ওপেক প্লাস জোটের সদস্য রাষ্ট্রগুলো উৎপাদন বাড়াতে চায় গেল বছর জুন মাসে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমতে থাকে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক উন্নতির আভাস মেলার পর আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। স্পেনে প্রিমিয়ামটি খেলার খবর। হুট করেই থামছে না বিসিবি সভাপতিকে ঘিরে ওঠা বিতর্ক। আর্থিক লেনদেন বিষয়ক অনিয়মের তথ্য ছড়িয়ে পড়লে এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে টেন্ডার ও পারচেজ কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনামের স্বাক্ষরে লেনদেন হয়ে থাকে। তবে তিনি এ বিষয়ে গণমাধ্যমকে জানান, আগে থেকেই উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত না থাকলে তারা কোনো নথিতে স্বাক্ষর করেন না। নিলয় মজুমদার জানাচ্ছেন বিস্তারিত। থামছে না বিসিবিকে নিয়ে গড়ে ওঠা বিতর্ক। এক বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থের নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে টাকা স্থানান্তর করা হয়েছে বলে জানানো হয় বোর্ডের পক্ষ থেকে। এই বিষয়ে বিবৃতিতে বলা হয়, বিসিবি সভাপতি নন, পার্টনার ব্যাংকগুলোর সঙ্গে বিসিবি আর্থিক বিষয়ক লেনদেনে ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা এবং টেন্ডার ও পারচেজ কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম স্বাক্ষর দিয়ে থাকেন। তবে বিবৃতিতে এমনটা বলা হলেও বোর্ড পরিচালক মাহবুব আনাম জানান ভিন্ন কথা। সেই সময় যেই কমিটির দায়িত্বে যিনি ছিলেন সেই সিদ্ধান্তগুলো সেখান থেকে এসেছে। কিছু ক্ষেত্রে বোর্ড নিয়েছে, কিছু ক্ষেত্রে যে যার দায়িত্বে ছিল সে নিয়েছে। যে আমরা সই করার আগে সিদ্ধান্ত নেই না, সিদ্ধান্ত নেওয়া হয়ে আসলেই আমরা সই করি, সেই সিদ্ধান্ত আমাদের ছিল না। বিসিবির আর্থিক লেনদেন বিষয়ে কোনো ধরনের অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা। বিসিবির অভ্যন্তরীণ যেই আসলে প্রসেস বা যেই নিয়ম, সেটা কোনোভাবে ভঙ্গ করা হয়েছে কিনা সেটা আমরা দেখব। বিসিবিতে একজন ফাইন্যান্স ডিরেক্টর আছেন, এই ক্ষেত্রে ফাইন্যান্স ডিরেক্টরের মতামত নেওয়া হয়েছে কিনা বা তার অ্যাপ্রুভাল ছিল কিনা, সেখানে কোনো প্রকার স্বেচ্ছাচারিতা হয়েছে কিনা সেটা আমরা দেখব। তবে সূত্র মতে জানুয়ারির আগে স্বাক্ষর দেওয়ার এখতিয়ার মাহবুবুল আনাম ও ফাহিম সিনহার ছিল না, তা ছিল সভাপতি ফারুক আহমেদের হাতেই। উল্লেখ্য যে লেনদেনগুলো সংগঠিত হয়েছিল জানুয়ারির আগে। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতাদের যোগদান, সমাধি সম্পন্ন। পদত্যাগ ও এনসিপিতে যোগদানের এখনও সিদ্ধান্ত নেননি উপদেষ্টা আসিফ, ব্যক্তিগত সম্পদের তথ্য দিতে প্রস্তুতি। সংসদের মেয়াদ 5 বছরই চায় জামায়াত, দ্বিপক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে মত, ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক। ভারত পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি, নতুন কিছু নয়, মন্তব্য ট্রাম্পের, আন্তর্জাতিক তদন্ত চায় ইসলামাবাদ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।